স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাহমুদ, কি হয়েছে? মাহমুদ নিজেকে সংযত করে উত্তর দিল, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, জলদি আয়। বলেই খালিদ চলে গেল। হলুদ অনুষ্ঠান শেষ, সবাই চলে যেতেই ছেলেরা সব ছাদে চলে এলো। মুহূর্তে ডেকোরেশন চেঞ্জ করে পার্টি ভাইবস নিয়ে এলো খালিদের ছেলেপেলেরা। ব্যাচেলার পার্টির পুরো দস্তুর আয়োজন ঘণ্টাখানেকের ব্যবধানে শেষ করেছে। এক পাশে ডিজে তো আর এক পাশে বার স্টাইলে সাজিয়ে ফেললো। ছাদটা এখন ডিস্ক ক্লাব লাগছে। রিপন, সোহেল, ফাহাদ, সোহাগ, খালিদ সবাই উপরে এসে হয়ে রইল। সবাই গোল করে বসে আসর জমিয়ে ফেললো। বন্ধু মহলের সকলের হাতে গ্লাস, হালকা পাতলা ড্রিঙ্ক, সবাই পেটে চালান করেছে ততক্ষণে। মাহমুদকে বারবার সেধেও কেউ খাওয়াতে পারছে না। সোহাগ ততক্ষণে পুরো টাল হয়ে বেতাল বকছে। মাহমুদের একদিনের অনাহার অনিদ্রের ছাপ চোখে মুখে স্পষ্ট। খালিদ নেশা জড়ানো গলায় বলল, ভাই, তোর জন্য আয়োজন, তুই না খেলে কেমন দেখায় বল? একটু না হয়। এইটুকু বলে খালিদ গ্লাসটা মাহমুদের মুখের সামনে ধরতেই মাহমুদ হাত দিয়ে খালিদের হাতটা সরিয়ে দিল। সোহাগ পাশ থেকে দাঁত কেলিয়ে বলল, ভাই, ও না খাইয়াই পিনিক। সোহাগের কথায় সবাই একচোট হেসে নিল। তৃতীয় পেগের পর খালিদ মাহমুদের উদ্দেশ্যে বলল, ভাই, শাদি মানেই বরবাদি, আরেকবার ভেবে দেখ কি করবে। তারপর থেমে আবার বলল, তুই আমার একমাত্র ভাই, তোকে সদ উপদেশ দেওয়া, সঠিক পথ দেখানো আমার ভাইগত দায়িত্ব। তাই আমি চাই না তুই পরে ভুক্তভোগী হোস। আমি নিজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তুই কি জানিস দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস শব্দ কোনটা? প্রশ্ন করে আবার নিজেই বলল। ডাব্লিউ। বল কেন? সবার দিকে তাকিয়ে আঙুল ঘুরালো। কেউ কোনো উপযুক্ত উত্তর দিতে পারলো না। শেষে খালিদই বলল, যত ভয়ানক শব্দ সবই ডাব্লিউ দিয়ে শুরু হয়। আবার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন কেমন? এ ধর ওয়েপন, ওয়ার, ওয়েমেন, ওয়াইফ, সব তো ডাব্লিউ দিয়ে শুরু হয়। তারপর সোহেলকে বলল। কিরে সোহেল, ঠিক বললাম তো? সকলে মাথা নেড়ে সম্মতি দিয়ে সমস্বরে বলল, ঠিক ঠিক। সোহেল বলল, ভাই, কাল সকালে আগে গিয়ে কিছু জেসমিন ফুল গাছ কিনে আনবেন। ফাহাদ বলল। এই বেকুব, জেসমিন ফুলে বাসর কে সাজায়? সোহেল বলল, আরে ভাই, বাসর সাজাতে না, জেসমিন ফুল স্ট্রেস কমায়। এবার সবাই আবারও হেসে উঠল। মাহমুদের মুখে মিটিমিটি হাসি। সবাই কৌতূহলী হয়ে মাহমুদকে লক্ষ্য করছে। এতক্ষণের সেই মলিন চেহারাটার আকস্মিক পরিবর্তন সকলকে ভাবাচ্ছে। কিন্তু খালিদ ও সোহেল তখনও টের পায়নি তাদের ব্যাচেলার পার্টির বিনাশক ওয়্যার করার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে ওয়েমেনগণ ওয়েপেন হাতে তাদেরই পেছনে দাঁড়িয়ে। এ যেন মাহমুদের কাছে মেঘনা চাইতে বৃষ্টি। মনে মনে আওড়ালো, সন্ধ্যায় সবাই মিলে কেমন নাজেহাল করেছিলে আমায়। এই সেই পাপের শাস্তি। যা দেখে মাহমুদ তৃপ্তিপূর্ণ শয়তানি হাসি হেসে তাদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে উঠে যেতে যেতে কেবল বলল, বেস্ট অফ লাক। খালিদ কান ধরে রুমের মাঝে দাঁড়িয়ে আছে। কাসফির তাতে মোটেও দয়া মায়া হচ্ছে না। ইনোসেন্ট ফেস করে বারবার কাসফির দিকে তাকাচ্ছে। কাদো কাদো মুখ করে বলল, আরে আব্বু, কান ধরছি তো। কাসফি উত্তর দিল না। খালিদ 2-4 বার উঠবস করে বলল, আরে সরি তো। কাসফির দিকে এগিয়ে আসতেই কাসফি বলল, খবরদার কাছে আসবেন না বলছি। আমি তো ডেঞ্জারাস, দূরে দূরে থাকুন বলছি, একদম কাছে আসবেন না। খালিদ শুনল না। 2 কদম এগিয়ে কাসফিকে জড়িয়ে ধরতেই একটা বিশ্রী গন্ধে কাসফির গা গুলিয়ে এলো। সঙ্গে সঙ্গে কাসফি বমি করে খালিদের নিজের শরীর মাখিয়ে একাকার করে দিল। আজ মাহমুদের আকদ। দুপুরের খাবার নিয়ে জাহানারা ও কাসফি মাহমুদের ঘরে ঢুকলো। মাহমুদ তখনও ঘর অন্ধকার করে ঘুমিয়ে আছে। মূলত ঘুমিয়ে নয়, শুয়ে আছে। জাহানারা ছেলের পাশে বসে মাথায় হাত রাখলেন। এ কদিনের অনিয়মে মাহমুদের চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। এসেছে পরেও এত কাহিল লাগেনি। জাহানারাকে দেখে মাহমুদ উঠে বসলো। জাহানারা ছেলের মাথায় মুখে হাত বুলিয়ে কপালে চুমু খেলো। মাহমুদের ভার করা মুখটা দেখে মাতৃ অন্তরও ভার হলো। ছেলেকে বলল, আব্বা, বিয়ে করতে না চাইলে বল, ক্যান্সেল করে দিই। মাহমুদ মৃত হাসলো। মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার লক্ষ্মী মা, তোমার জন্য আমি সব করব। জাহানারা ছেলের পিঠে হাত বুলালো, বলল, খাবার এনেছি। এখন না প্লিজ, আর তুমি জোর করলে আমি না খেয়ে পারবো না, আবার এখন খেতেও পারবো না। জাহানারা ছেলেকে আর কিছুক্ষণ আদর করে উঠে চলে গেল। কাসপি বিছানার পাশে এসে বসলো। ভাইয়া, মা আপনার রেডি হয়ে যেতে বলেছে। মাহমুদ আগের মতো করেই হেসে ওয়াশরুমে ঢুকে গেল।
ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো খালিদ ও কাসফি দাঁড়িয়ে আছে। খালিদ শেরওয়ানি দিলে মাহমুদ কাবার্ড থেকে একটা সাধারণ সাদা পাঞ্জাবি বের করে পরলো। খালিদ কিছু বলতে চেয়েও কাসফির বাধায় পারল না। কাসফি এগিয়ে এসে মাহমুদকে একটা পারফিউম হাতে দিয়ে বলল, ভাইয়া, এটা আমি আপনার জন্য দুবাই থেকে আনিয়েছি। মাহমুদ পারফিউম হাতে নিয়ে স্প্রে করলো। খুব সফট একটা স্মেল। মাহমুদ হেসে কাসফিকে বলল, থ্যাঙ্কস ভাবি, স্মেলটা সুন্দর। কাসফিও হাসলো। এরপর মাহমুদের দিকে একটা সাজানো থালায় দুটো ঘড়ি এগিয়ে দিল। একটা রোলেক্সের ব্র্যান্ড নিউ, অপরটা সিটিজেন ব্র্যান্ডের কিছুটা পুরনো। মাহমুদ কিছুক্ষণ ঘড়ি দুটো দেখে সিটিজেনের ঘড়িটা বিনা বাক্যে তুলে নিল। হাতে পরে ঘর থেকে বেরিয়ে এলো। শফিক সাহেব ও জাহানারা দরজায় দাঁড়িয়ে ছেলের অপেক্ষা করছিল। মাহমুদ বাবা মাকে সালাম করলো। বাবাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। বাবা ছেলের কপালে চুমু খেলো। তারপর মাহমুদ মাকে জড়িয়ে ধরলো। মায়ের মাথায় চুমু খেলো। জাহানারা ছেলেকে ধরে কেঁদে ভাসালেন। মাহমুদ এবার বাবা মা দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, আমার ঘরের দরজা রোজ ভোরে সব সময় খোলা থাকবে, যেমনটা এতদিন ছিল। খালিদ পাশ থেকে বায়না ধরে বলল, বাবা মায়ের আদর নেওয়া কি কোনো রিচুয়ালে পড়ে? এটা তো জানতাম না। আমার বিয়েতে এটা মিস হয়ে গেছে। হবে না, আমি আবার বিয়ে করব। খালিদের এসব কথা সবাই হেসে উঠলেন। শফিক সাহেব খালিদের কান টেনে কাছে এনে এক হাতে আগলে ধরলে জাহানারাও হাত বাড়িয়ে কাসফিকে কাছে টেনে নিল। মাহমুদের ডান পাশে বসে আছে বাবা আর বাঁ পাশে মা। সামনে কাজী সাহেব। বাবার ইশারায় কাজী বিয়ের কার্যক্রম শুরু হলো। কনের সম্মতি নিয়ে আসা হয়েছে। মাহমুদ খুব মনোযোগী হয়ে শুনল। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছে। কনেপক্ষ হইতে পাঠান খালিদ সাইফুল্লাহকে উকিল নিযুক্ত করিয়া মৃত শৌকত জামানের কনিষ্ঠ কন্যা মোসাম্মত হুরিয়া জামানের সহিত 50 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মাহমুদের কানে এই সকল কথা গেল কিনা বোঝা গেল না। মাহমুদ অবাক দৃষ্টিতে একবার বাবার দিকে তো একবার ভাইয়ের দিকে চাইল। খালিদ ইশারায় মাহমুদকে আশ্বস্ত করলে মাহমুদ চোখ বন্ধ করে বড় শ্বাস নিল। মাহমুদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সবকিছু কেমন অবাস্তব ঠেকছে। ইচ্ছে করছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। এসবের মানে কি? এত নাটকীয়তা কেন? কেন এই লুকোচুরি? এসব কি সত্য, নাকি এখনই কল্পনায় ফাটল ধরবে? সব ভেঙে চৌচির হবে। তবে এর শেষটা মাহমুদ দেখতে চায়। মাহমুদ কাজীকে উদ্দেশ্য করে বলল, আবার বলুন। কাজী সাহেব বোধহয় এই প্রথম কোনো ছেলেকে কবুল বলার ব্যাপারে এত সময় নিতে দেখছে। কাজী সাহেবের মনে খটকা লাগছে। ছেলেটি কি বিয়ে করতে অমত আছে? তিনি আবারও বলতে লাগলো, মৃত শৌকত জামানের কনিষ্ঠ কন্যা মোসাম্মত হুরিয়া জামানের সহিত 50 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মাহমুদ দোতলায় উঠে এলো। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় বদলে ফেললো। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাতেই খালিদ ভেতরে ঢুকলো। মাহমুদ ফিরে তাকালো না। তার ঘরে কেবল একজন মানুষের এরূপ বিচরণ চলে। সেটা কে তা সে জানে। খালিদ মাহমুদের হাত থেকে সিগারেট ছিনিয়ে নিয়ে ফেলে দিল। কিছুটা বিরক্ত হয়েই বলল, এটা কি সিগারেট খাওয়ার সময়? মাহমুদ ভাবলেশহীন গলায় বলল, সিগারেট কি মেডিসিন নাকি যে নিয়ম করে খাওয়ার আগে বা পরে খেতে হবে? আর এমনি তো ভোর সিগারেট সহ্য করতে পারে না। মাহমুদ আগের মতো করেই বলল। তো আমি কি করব? খালিদ এবার অনুরোধ জড়িয়ে বলল, দেখ ভাই, বাচ্চা মানুষ, একটু মানিয়ে চলিস। ভুল ত্রুটি মনে রাখিস না, আর কষ্ট দিস না। ওর মনটা খুব সরল। মাহমুদ এবার খালিদের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলল, কিন্তু আমি মোটেও সরল নই। খালিদ বুঝানোর মতো করে বলল, আচ্ছা তুই মাথা ঠান্ডা করে নিচে চল, সবাই অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। খালিদ বেরিয়ে যেতেই মাহমুদ আরও একটা সিগারেট ধরিয়ে গ্রুপ কলে শোয়েব ও মাহিকে নিল। শোয়েব হৈ হৈ করে বলে উঠল, মোবারক হ বন্ধু, সাদি মোবারক হ। মাহমুদ বলল, কবে আসবি? মাহি বলল, আমি পরশু টিকিট কেটেছি। শোয়েব ভং করে বলল, আমি বোধহয় আসতে পারবো না বন্ধু। মাহমুদ বলল, আচ্ছা মাহি, তাহলে তুই চলে আয়। আর আমি সানামকে যেয়ে বলছি, ও নিশ্চিন্ত থাকতে পারে, ওর ঝামেলা আসছে না। শোয়েব অবাক হয়ে বলল, সানাম তোর কাছে? আমার কাছে না, আপাতত আমার বউয়ের সাথে আছি। মাহি অবাক হয়ে বলল, ও কবে গেল? মাহমুদ হাসি চেপে বলল, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আসতে বেশি সময় লাগে না। শোয়েব আনন্দিত গলায় বলল,
আমি এখনই রওনা দিচ্ছি বন্ধু। মাহমুদ বলল, এখন আসতে হবে না, পরশু মাহির সাথে ফ্লাইটে আসিস। মাহি বলল, মোহাম্মদকে বল আমার টিকিটের টাকা দিয়ে দিতে। শোয়েব বলল, এ শখ কত, যা ফুট। মাহমুদ বলল, বিড়ির সব খরচ আমি স্বপ্নসার করব, আয় তোরা। কথা শেষ করে মাহমুদ আবার ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত হাসলো। নিচে আসতেই মাহমুদ দেখল সবাই একের পর এক হুরকে গিফট দিচ্ছে। প্রথমেই শফিক সাহেব হুরের হাতে একটা ফাইল তুলে দিলেন। জাহানারা বেগম হুরকে একের পর এক গয়নায় জড়াচ্ছে। মোটা 5 লহরি সোনার হারের ভারে হুর নুয়ে পড়েছে। এবার কাসপি এসে হুরের ডান হাতের তর্জনীতে সবুজ পান্নার চারপাশ হীরক খচিত আংটি পরালো। ঠিক এমনই একটা আংটি কাসফিরও রয়েছে, শুধু হুরেরটা সবুজ পান্না তো কাসফিরটা লাল রুবি, যে আংটিটা সবসময় কাসফি হাতে রাখে। হুরের হাতে আংটিটি পরিয়ে দিয়ে কাসফি বলল, এটা বাবার তরফ থেকে উপহার। কথা বলার সময় কাসফির আর হুরের চোখ দুটো ছলছল করে উঠল। খালিদ হুরকে গিফট হিসেবে অডি Q3 গিফট করলো। মাহমুদ কিছুটা দূরে দাঁড়িয়ে সব নীরবে দেখল। এছাড়াও সোহেল অপরূপা গোল্ডের উপর মিনাকারি করা সেট গিফট করলো। অপরূপার ভাই আরিফ একটা ইটালিয়ান ডায়মন্ড সেট দিল। মাহমুদের মনে হচ্ছে সবাই মিলে খুব বেশি বাড়াবাড়ি করছে। এত ঢঙের কি আছে? খালিদ মাহমুদকে ডেকে বলল, মাহমুদ তুই কি গিফট করবি? মাহমুদ কুটিল হেসে বলল, অবশ্যই, অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। বলে মাহমুদ উপরে চলে গেল। আর ফিরে এলো একটা সাজানো ঝুড়ি নিয়ে, যাতে কিছু চকলেট, সানসিল্ক শ্যাম্পু ও ডাভ সাবান। মাহমুদ মেকি হেসে ঝুড়িটা হুরের দিকে এগিয়ে দিল। কেউ এই গিফটের অর্থ না বুঝলেও হুর ঠিক বুঝলো। সবাই মোটামুটি অবাক চোখে চাওয়াচাওয়ি করছে। নতুন বিয়ে করে বর বউকে এমন গিফটটাই জানা ছিল না কারোই। জাহানারা ভাবলো ছেলের কাছে বোধহয় কিছু ছিল না, তাই এমন কিছু দিয়েছে। তিনি ছেলের হাতে বড় হীরের আংটি দিয়ে বলল, আব্বা এটা পরিয়ে দে। মাহমুদ মায়ের হাত থেকে আংটিটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর আবার ফেরত দিয়ে বলল, তোমারটা তুমি দাও মা, আমার যখন দেওয়ার সাধ্য হবে তখনই আমি দেব। এখন ক্ষুধা পেয়েছে, খাবো, কিছু খেতে দাও। বলে মাহমুদ ডাইনিং এরিয়ায় চলে গেল। মাহমুদ বুঝলো না, বিয়ে তো তারও হয়েছে, কই কেউ তো তাকে কিছু দিল না, উল্টা তাকে দিতে বলছে। এ কেমন নিয়ম রে বাবা? এত অবিচার কেবল এ দেশেই সম্ভব। কাসফি মিনুকে সাথে করে মাহমুদের খাবার সার্ভ করলো, তারপর পাশে বসে থেকে যত্ন করে খাওয়ালো। মাহমুদ ভাবির দিকে তাকিয়ে কৃতজ্ঞ হাসলো। খালিদ এসে মাহমুদের পাশে বসে বলল, যেভাবে খাচ্ছিস মনে হচ্ছে তুই এতদিন অনসর করে ফিরেছিস। মাহমুদ ক্ষীণ আওয়াজে বলল, তেমনি। কাসফি গভীর চোখে মাহমুদকে পরখ করে যাচ্ছে। মাহমুদের ভেতরে কি চলছে তা বোঝা কিছুটা মুশকিল মনে হচ্ছে কাসফির কাছে। লাইফে এত পেশেন্ট, এত মানুষ দেখেছে, কিন্তু এতটা জটিল কারো মস্তিষ্ক মনে হয়নি। এই ঠান্ডা মাথার মানুষগুলো ভয়ানক হয়। এদের মুখ দেখে মন বোঝার উপায় নেই, আর না আচরণে এরা কিছু প্রকাশ করে। এদের রাগ নয়, কোনো বিধ্বংসী মহাপ্লাবন। মাহমুদ খাওয়া শেষ করে উপরে যেতে চাইলে কাসফি অনুরোধ করে বলল, ভাই আমাদের সাথে একটু বসুন, সবাই আনন্দ করছে, আপনি চলে গেলে তো আনন্দটাই মাটি হয়ে যাবে। মাহমুদ কটাক্ষ করে বলল, কি যে বলেন না ভাবি, আমার জন্য আবার আপনাদের কিছু আটকে থাকে নাকি? কথাটা বললেও মাহমুদ বসার ঘরে এসে হুরের মুখোমুখি সামনের কাউচে বসলো। এক পলক বড় ঘুমটায় আবৃত হুরকে দেখে নিয়ে চোখ ফিরিয়ে নিল। জাহানারা মাহমুদকে উঠে এসে হুরের পাশে বসতে বলল, তারপর মিষ্টি মুখ করানো হলো। ফটোগ্রাফার কামরুল খালিদকে বলল, ভাই ছবি তুলতাম। খালিদ কামরুলের দিকে তাকিয়ে বলল, তুলো না করলো কে? কামরুল ইতস্তত করে বলল, ভাই বরের কস্টিউমটা একটু। খালিদ এবার মাহমুদের দিকে তাকালো। মাহমুদের পরনে ঘরের পোশাক, 3/4 প্যান্ট, ঢোলা টি শার্ট, যার এক হাতা বাহুর উপর গোটানো তো আর একটা ছড়িয়ে রেখেছে। চোখে মোটা গ্লাসের চশমা, পায়ে প্লাস্টিকের স্লিপারের উপরে স্পাইডারম্যানের স্টিকার। খালিদ না চাইতো ফিক করে হেসে ফেললো। কামরুল অবাক চোখে চাইলো। খালিদ মাহমুদের পাশে দাঁড়িয়ে নিচু হয়ে কানে কানে বলল, ভাই চেঞ্জ করে আয়। মাহমুদ কর্কশ কণ্ঠে বলল, যা করার এভাবেই করো, নয়তো আমি গেলাম। খালিদ তবুও অনুরোধ করে বলল, শুধু না হয় পাঞ্জাবিটা পরে নে।
মাহমুদ এবার পায়ের উপর পা তুলে বসলো। তার ভাবেই বলে দিয়েছে সে কিছুই করবে না। এবার দুজনের হাতে মালা দেওয়া হলো। দুজনকে উঠে দাঁড়াতে বললেও মাহমুদের মাঝে কোনো হেলদোল নেই। সে আগের মতোই পায়ের উপর পা তুলে এক হাত সোফার হাতায় তো আর এক হাতে মালা ধরে বসে আছে। হুর মালা হাতে উঠে দাঁড়িয়ে আছে। কাসফি বুঝতে পারছে মাহমুদ হুরকে প্রচন্ড রকম অবজ্ঞা করছে, তাই কাসফি মাহমুদকে বলল, ভাইয়া মালা বদলটা তো করে নিন। মাহমুদ কাসফির দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলো। হুরের বড় বোন ও একমাত্র গার্জিয়ান হওয়ার সুবাদে মাহমুদ তাকে অসম্মান করবে না। তাছাড়াও কাসফি তার ভাবি ও ভালো বন্ধু, যাকে মাহমুদ মনে প্রাণে স্নেহ করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাসফির এক ডাকে মাহমুদ উঠে দাঁড়িয়ে হুরের গলায় মালা পরালো। হুর মালা পরাতে চাইলে সুঠাম দেহের মাহমুদের নাগাল পেল না। এদিকে মাহমুদ হুরের কাছে নত হবে না, এই ব্যাপারে সে দৃঢ়। খালিদ সবকিছু চুপচাপ দেখছে, কিন্তু কিছু করার নেই। এমনি মাহমুদের রেগে আছে। তার উপর কেউ হুরকে কোলে তুলে মালা পরাতে সাহায্য করা মানে আগুনে ঘি ঢালা। মাহমুদ হুরকে কেউ ছোঁয়া কোনোভাবেই সহ্য করবে না। খালিদ কি করবে বুঝতে পারছে না। ঘরের সবাই চুপ। মাহমুদকে কিছু না জানিয়ে এভাবে বিয়ের ফলেই যে এর বিরূপ প্রতিক্রিয়া সেটা সবাই বুঝে নিয়েছে। মাহমুদকে এই মুহূর্তে কিছু বলার সাধ্য কারণেই পাছে মাহমুদ আবল তাবল কিছু বলে বসে। মাহমুদ চেহারায় বিরক্ত ভাব ফুটিয়ে বলল, আর কতক্ষণ? আমি রুমে যাব। সোহেল কোথা থেকে একটা ছোট টুল এনে হুরের পায়ের কাছে রাখলো। হুর এবার টুলের উপর উঠে দাঁড়িয়ে মাহমুদকে মালা পরালো। সাথে সাথে সবাই তালি বাজিয়ে উঠলো। এমন কিছু হবে ব্যাপারটা মাহমুদের মাথায় ছিল না। খালিদ সোহেলের পিঠ চাপড়ে বলল, সাব্বাস বেটা, একটা কাজের কাজ করেছিস। সোহেল সগর্বে বুক ফুলিয়ে বলল, থ্যাঙ্কস ভাই। ভাবখানা এমন যেন শেষ মুহূর্তে এসে এক চালে চেক অ্যান্ড মেড সম্ভব করেছে। মালা পরানোর সময় এক পলক হুর মাহমুদের দিকে চাইল। কিছু ন্যানো সেকেন্ডের জন্য দুজনের চোখাচোখি হলো। হুর মন্ত্রমুগ্ধ হয়ে ট্রান্সপারেন্ট ওড়নার অপর পাশের মাহমুদের রহস্যময় চোখে ডুবে রইল। কিন্তু মালা বদলের সাথে সাথেই মাহমুদ টপ করে সোফায় বসে পড়ল। অপরূপা একটা আয়না এনে হুর ও মাহমুদের মাঝে কোলের দিকে রাখলো, যাতে স্পষ্ট হুরের মায়াকারা মুখখানা ভেসে উঠল। সোহাগ বলল, বন্ধু, আয়নায় কাকে দেখা যায়? মাহমুদ অপলক চেয়ে থাকলেও হুর লজ্জায় আয়নায় তাকাতে পারছে না। সেই প্রথম দিনের মতো অস্বস্তি এড়াতে বারবার চোখের পলক ফেলছে। মাহমুদের মনে হলো ও দুটো চোখের পাতা নয়, এক ঝাঁক ভালোবাসার প্রতীক রঙিন প্রজাপতিরা পাখা ঝাপটে উড়ে গেল। এক মুহূর্তের জন্য মাহমুদ হারিয়ে গেল হুরের সেই লজ্জায় রাঙা হওয়া রক্তিম চেহারায়। সোহাগের প্রশ্নে মাহমুদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিজনেস আইকন হুরিয়া জামানকে। মাহমুদের কথাটা হুরের হৃৎপিণ্ডে বুলেটের গুলি হয়ে এফর ওফর করে গেল, কিন্তু কিছু করা বা বলা সম্ভব হলো না। এইসব অনাদর অবজ্ঞাকে অদেখা করে কাসফি এগিয়ে এসে মাহমুদ ও হুরের সামনে হাঁটু গেড়ে বসলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাহমুদের হাতে হুরের হাতকে তুলে দিয়ে বলল, আমার বাবার দেয়া আমানত আমি এতদিন যক্ষের ধনের মতো বুকে আগে রেখেছি। কখনো মা হয়ে তো আবার কখনো বাবা হয়ে ভালোবাসায় পূর্ণ রেখেছি। আমি জানি না আমি কতটা পেরেছি, তবে নিজের সর্বশেষ চেষ্টাটা করে গিয়েছি আমি। আজ থেকে আপনার কাছে দিলাম, আশা করি আমার চেয়েও ভালো রাখবেন আপনি। মাহমুদ তার এক গালে টোল পড়া মাধুর্যপূর্ণ হাসিটা হেসে বলল, আপনার চেয়ে ভালো বা মন্দ জানি না, তবে আমি আমার মতো রাখবো। মাহমুদকে তার নিজ ঘর থেকে বহিষ্কৃত করা হয়েছে। অনেক মিনতি করে সিগারেটের প্যাকেট, লাইটার, ল্যাপটপ, মোবাইল হাতে পেয়েছে। তা নিয়ে এখন মাহমুদ ছাদে আপাতত একটা আর্টিকেল লিখছে। দেশে আসার পর আর লেখালেখি হয়নি। রাত 11টার পর রিপন ছাদে এলো। মাহমুদের পাশে বসে বলল, কি করছিস বন্ধু? মাহমুদ জাপান থেকে এসেছে পর থেকে কারোর সাথে খুব একটা স্বাভাবিক আচরণ করেনি, এমনকি বন্ধুদের সাথেও না। এর সঠিক কারণ মাহমুদ নিজেও জানে না। হয়তো দীর্ঘদিনের দূরত্ব কিছুটা অস্বস্তির তৈরি করেছে। আবার সবাই এখন হুর ও খালিদের সাপোর্টে আছে, এটাও হতে পারে। মাহমুদ ঠোঁটে সিগারেট চেপে লাইটার হতে আগুন ধরালো। সিগারেটের শুক টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, লিখি। রিপন বলল, তুইও পারিস। বিয়ের দিন সুন্দরী বউকে ঘরে একা রেখে আর্টিকেল লিখতে তোকে প্রথম দেখলাম। মাহমুদ হেসে বলল, তোরাই তো ঘর ত্যাগ করালি। এমনি এমনি তো যেতে পারবে না বন্ধু। সুন্দরী বউ নিয়ে মজা করবে আর আমাদের টিপস দেবে না, তা তো হয় না। মাহমুদ ক্ষীণ আওয়াজে বলল,
মজা না সাজা? রিপন মাহমুদের অস্পষ্ট কথা বুঝতে না পেরে বলল, কি বলিস শুনি না তো। কিসের টিপস? কিসের আবার? তোর বাচ্চা বউকে এত বছর লেলে পেলে তোর জন্য উপযুক্ত করলাম, বাসর ঘর পর্যন্ত পৌঁছে দিলাম, আর কি চাই তোর? মাহমুদ উঠে দাঁড়িয়ে বলল। এই মুহূর্তে ঘরে যেতে চাই। রিপন ঠাট্টা করে বলল। বউয়ের কাছে যাওয়ার এত তাড়া? মাহমুদ এই কথার কোনো উত্তর না দিয়ে নিচে নেমে দেখল সোহেল ও সোহাগ মাহমুদের রুমের দরজায় চেয়ার নিয়ে বসে আছে। এখন রিপন এসে ওদের সাথে যোগ হলো। ফাহাদের মোবাইলে একটা ইন্টারন্যাশনাল কল আসে, সে বাইরে গিয়ে কল অ্যাটেন্ড করছে। কলটা অফিসিয়াল হয় এই গুরুত্বপূর্ণ সময়ও ধরতে হয়েছে। রিপন ওদের বলল, কিরে ভাই কই? সোহেল বলল, ভাবির নাকি শরীর খারাপ করেছে, তাই ভাবির কাছে এলো। মাহমুদ চিন্তিত কণ্ঠে বলল, কি বলছিস? ভাবির হঠাৎ কি হলো? মাকে জানিয়েছিস? সোহাগ বলল, ভাই বলল আন্টি ক্লান্ত, তাই ডিস্টার্ব করতে নিষেধ করলো। মাহমুদ বলল, তোরাও না কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি মাকে জানিয়ে আসছি। বলে মাহমুদ নিচে চলে গেল। গেস্ট রুমের দরজায় নক করতেই অপরূপা বেরিয়ে এলো। অপরূপা 5 মাসের গর্ভবতী। মাহমুদ হেসে বলল, আপু আমি চকলেট দিয়েছিলাম সোহেলের কাছে, পেয়েছেন? অপরূপা বিনম্র হেসে বলল, পেয়েছি ভাইয়া, খেয়েছিও। মাহমুদ হেসে হেসেই বলল, সোহেলটার আক্কেল জ্ঞান আর ভালো হলো না। দেখছেন, আপনাকে অসুস্থ রেখেও ছাদে রিপনের সাথে সিগারেট খাচ্ছে। তো ঠিক আছে আপু, আমি যাই, আপনি রেস্ট করুন। কথাটা বলে মাহমুদ আর দাঁড়ালো না। এদিকে কথাটা শুনেই অপরূপা রাগে অগ্নিমূর্তি ধারণ করে সোহেলকে কল করলো। সোহেল কল ধরে বলল, বলো মেহবুবা। অপরূপা ঝাঁঝালো স্বরে বলল, এক্ষুনি রুমে এসো, এক্ষুনি মানে এক্ষুনি। মাহমুদ এবার সখীর জন্য নির্ধারিত ঘরটায় গিয়ে নক করলো। সখী বেরিয়ে মাহমুদকে দেখেই ঘাবড়ে গেল। সেদিনের অকারণ ধমকের কথা মনে পড়ে গেল। মেয়েটি ভয়ে ভীত ঢোক গিলল। মাহমুদ গুরুগম্ভীর কণ্ঠে বলল, সখী, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সখী ভয়ে ভয়ে বলল, কি কাজ স্যার? মাহমুদ আগের গাম্ভীর্য বজায় রেখে বলল, রিপনকে কল করে বাগানে নিয়ে যাও। জাস্ট 10 মিনিট ওকে তোমার কাছে রাখবে, পারবে না? মাহমুদের এমন কথায় মেয়েটা লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। লাজ লজ্জার মাথা খেয়ে আইটাই করে বলল, পারবো স্যার। মাহমুদ খুশি হয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমাকে আমি অনেকগুলো চকলেট দিব। সখী মাথা নেড়ে রিপনকে কল করতে করতে বাগানের দিকে পা বাড়ালো। মাহমুদ সিঁড়ির পেছনে লুকিয়ে পড়ল। সখীর কল পেয়ে রিপনের প্রেমিক মন বাক বাকুম করতে লাগলো। ও সোহাগকে বলল, শোন, আমি একটু আসছি, খুব খেয়াল রাখবি, একটা মশা মাছিও যেন ভেতরে ঢুকতে না পারে। সোহাগ হাই তুলে বলল, আচ্ছা। কিছুক্ষণ পর মাহমুদ দেখলো দরজার সামনে এখন শুধু সোহাগ বসে আছে। সারাদিনের ক্লান্তিতে বেচারা ঝিমুচ্ছে। মাহমুদ গিয়ে সোহাগের কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, কিরে সোহাগ, এখানে বসে ঝিমুচ্ছিস কেন? ঘরে যেয়ে ঘুমা। সোহাগ ঘুমের ঘোরে বলল, রিপন বলেছে এই দরজা দিয়ে যেন একটা মশামাছিও না ঢুকতে পারে। মাহমুদ এমনভাবে মাথা নাড়লো যেন সে সব বুঝে ফেলেছে। তারপর বলল, আচ্ছা তাহলে একটু চেপে বস, আমি ঘরে ঢুকবো। সোহাগ চেয়ার সহ কিছুটা সরে মাহমুদকে জায়গা করে দিল। মাহমুদ এক মুহূর্ত দেরি না করে ঘরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বুকে হাত ঘষে কুটিল হাসি দিল। দরজা বন্ধের শব্দে হুরের ছোট্ট আত্মা কেঁপে উঠল। ঘরের মাঝে হুর দাঁড়িয়ে পড়ল। মেয়েটার মনে কেমন এক অজানা ভয় ভর করেছে। হুরের মনে পড়ে গেল সেদিনের মুরব্বীদের বলা কথাগুলো। সেদিন মহিলাদের আড্ডায় অপরূপা, কাসফি, জাহানারা, রাশেদা খালা, ফুলমতি খালা সহ আরো কয়েকজন ছিল। কাসফি বলল, হুর, স্বামী স্ত্রী কখনোই দুজন নয়, একটা পয়সার এপিট আর ওপিট। তুমি তাকে তার মতো গ্রহণ করে নিবে, কখনো বদলাতে যাবে না। তবে মনে রাখবে, তোমরা দুজন একজনই, আলাদা নও, তুমি তারই অংশ বিশেষ। অপরূপা বলল, শোন, প্রথম থেকেই আঁচলে বেঁধে ফেলবি। হুর সকলের উপদেশ বড় বড় চোখ করে যেন গিলে নিচ্ছে। এবার রাশেদা খালা বলল, স্বামীরে সম্মান করবেন আম্মা, তাহলে স্বামীও আপনারে ভালা পাইব। হুর বোকা বোকা চোখে চেয়ে প্রশ্ন করল, কেমন সম্মান খালা? রাশেদা খালা বলল, প্রথম দিন রাইতেই তারে সালাম করবেন, তার পছন্দ অপছন্দ খেয়াল রাখবে, তারে খুশি রাখতে যা করণ লাগে করবেন, নিজের হাতে রাইধা খাওয়াবেন। হুর বলল, কিন্তু আমি তো রান্না করতে পারি না খালা। ফুলমতি খালা পাশ থেকে বলল, আম্মাই যে কি কর না,
রান্দা হিঙা লইবেন? হুর বিব্রত হয়ে জাহানারার দিকে চাইল, চেহারায় দুঃখী ভাব করে ডেকে উঠল, মা। জাহানারা এতক্ষণ হুরের অবস্থা দেখে মিটিমিটি হাসছিল। হাত বাড়িয়ে হুরকে কাছে টেনে নিল, জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আমার মাহমুদ অনেক লক্ষ্মী, তোকেও ওর সবটা দিয়ে আগলে রাখবে, তোকে এসব চিন্তা করতে হবে না। শেষে জাহানারার কথায় হুর কিছুটা ভরসা পেল। মাহমুদকে এগিয়ে আসতে দেখে হুর ভাবনার জগৎ থেকে ফিরে এলো। সালাম করার জন্য মাহমুদের দিকে এগোতেই মাহমুদ হুরকে সাইড করে গিয়ে কভার থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। হাত বাড়িয়ে ঘরের বাতি নিভিয়ে দিল। মাহমুদের ভাবটা এমন যেন সে ছাড়া এই ঘরে দ্বিতীয় কেউ নেই। হুর অবাকের শীর্ষে পৌঁছে বাকরুদ্ধ হয়ে রইল। বাচ্চা মেয়েটার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো বা কি হচ্ছে, অথবা এই পরিস্থিতিতে কি করা উচিত, তা হুরের ছোট্ট মস্তিষ্কে এলো না। তাই সে বোকার মতো দাঁড়িয়েই রইল। আজকের এই দিনটি নিয়ে হুরের কতই না জল্পনা কল্পনা। গত 3.5 বছর হুর তার নিজ মনে বুনেছে কত না স্বপ্নজাল, কিন্তু আজ সেই সব কিছুকে মিথ্যা করে মাহমুদ তাকে এভাবে একা ফেলে শান্তিতে ঘুমিয়ে আছে। আর অন্ধকার ঘরের মাঝে হুর চুপচাপ দাঁড়িয়ে প্রহর গুনছে। এই নিঃসঙ্গ রাত যেন আজ থেমে গেছে। মাহমুদের সঙ্গ পেলে হয়তো এই রাত খুব ছোট মনে হতো, আর এই অন্ধকারের নিঃসঙ্গতায় দীর্ঘ লাগছে। এক এক করে মিনিটের কাঁটা ঘুরে ঘন্টা পেরোলো। মাহমুদের মাঝে কোনো হেলদোল নেই। হুর তার এই ছোট্ট জীবনে এতটা অবহেলিত, এতটা অপমানিত বোধহয় আর কোনোদিন করেনি। হুর অপমানে লজ্জায় ক্রোধে শেষে নিজের হাত খামচে ধরল। হাত কেটে হাতে হুরের সুন্দর আলতারাঙা নখ ডেবে গেল। কষ্টে ছুটে এই ঘর থেকে পালিয়ে যেতে ইচ্ছে করলেও পায়ে যেন কোনো অদৃশ্য বেরি পড়ানো, যা হুরকে এক পাও এদিক ওদিক নড়তে দিল না। চোখ বেয়ে ছুটে চলল বাঁধ ভাঙা অশ্রু। মাহমুদ হুরের দিকে উল্টো ঘুরে শুয়ে আছে। হুরের গায়ে কাঁচা হলুদ চন্দন উপটানের মিষ্টি ঘ্রাণটা এসে নাকে লাগছে। মাহমুদের মাথা ঝিমঝিম করে উঠছে, যেন ঘরময় মাদকতা ছড়িয়ে আছে। মাহমুদ ভেবেছিল আজ রাতে প্রাপ্তির খাতার পূর্ণতায় প্রশান্তির ঘুম ঘুমাবে, কিন্তু মাহমুদের বেঈমান মন হুরকে কাছে পেতে মাহমুদের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভ মিছিল করছে। বুকটা কেমন খা খা করছে। মাহমুদ অন্ধকারের মাঝেও খিচে চোখ বন্ধ করে আছে। মাহমুদের মনে হচ্ছে মাহমুদের ভেতরটার এই অস্থিরতাই উচাটান হুর টের পেয়ে যাবে, আর তাই সে প্রাণপণ চেষ্টা করছে নিজের জেদকে বজায় রেখে গাঢ় হয়ে পড়ে থাকতে। অর্ধ চাঁদের আবছা আলোয় সখীকে রিপনের কাছে অপরূপ লাগছে। আরও একবার মেয়েটিকে আগাগোড়া পরখ করে বলল, আমি ভাবিনি সখী তুমি আমায় এই সময় ডাকবে। সখী কিছুটা ভীত হয়ে আছে, বারবার আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ তাদের দেখছে কিনা। রিপনের থেকে আরও একটু দূরে সরে বলল, আমিও ভাবিনি। মেয়েটার কথার মর্মার্থ রিপনের মাথায় এই মুহূর্তে এলো না। রিপন অবশ্য আনতেও চাইল না। এই মুহূর্তে তার মাথায় কেবল একটা কথাই এলো, তা হলো প্রিয়তমাকে একটু কাছে পাওয়ার অদম্য ইচ্ছা। রিপন আরও এক কদম এগিয়ে সখীর হাত ধরল, বলল, মিস করছিলে বুঝি? এমনি এই রাতের সাক্ষাতে সখীর হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কেউ যদি ভুলেও দেখে ফেলে তাহলে মেয়েটি কি ইহজগতে আর কাউকে মুখ দেখাতে পারবে? কেবলমাত্র মাহমুদের কথায় সে এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। সখী হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, ধুর, কিসের কি? আমি আপনাকে মিস করব কেন? রিপন অবাক হয়ে বলল, তো ডাকলে যে? পরক্ষণেই আবার প্রেমে গলে পড়ে বলল, ভালোবাসা প্রকাশে লজ্জার কি আছে সখী পাখি? সখী এবার বিরক্ত কণ্ঠে বলল, কোনো ভালোবাসা প্রকাশ করতে নেই, স্যার বলে বলে ডেকেছি। রিপনের বিস্ময় এবার সীমা অতিক্রম করলো। এ কোন স্যার যে ছাত্রীকে প্রেমিকের সাথে দেখা করতে বলে? রিপন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বলো, কি বলেছে তোমার স্যার? সখী বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে আর বারবার আশেপাশে নজর রাখছে। সে অন্যমনস্ক হয়েই বলল, স্যার বললে বাগানে গিয়ে আপনার সাথে 10 মিনিট দেখা করে আসতে। রিপন যেন আকাশ থেকে পড়ল। কে এই ভদ্রলোক যার মেহেরবানিতে আজ এই শুভক্ষণে প্রিয়তমার সাক্ষাৎ লাভের সুযোগ হয়েছে? রিপন মনে মনে বারবার লোকটিকে দোয়া দিল। আজ রাতে যেন লোকটিরও তার প্রিয়সীর সান্নিধ্য লাভ হয়, লোকটির জীবনে লেগে থাকে ফুল চন্দনের ছোঁয়া। তারপর খুশিতে পুলকিত হয়ে বলল, কে তোমার সেই সম্মানীয় স্যার? আমার তো ইচ্ছে করছে তার পা ছুঁয়ে সালাম করে আসি।
তারপর আরও একটু কাছে এসে সখীর বাঁ হাতটা নিজের ডান হাতের মুঠোয় নিয়ে বলল, আমি সত্যিই কৃতজ্ঞ তোমার স্যারের কাছে। তার কারণে আমি আজ তোমাকে এইভাবে পেলাম। তাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিও আমার তরফ থেকে। সখী বরাবরের মতো প্রেমময় বাক্যবাণে কাবু হলো। কিছুটা লজ্জা কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপনারটা আপনি দিয়েই দিবেন, আমি পারবো না। রিপন বুঝলো মেয়েটি লজ্জা পাচ্ছে, তাই হেসে বলল, আচ্ছা, কে সে বলো, আমি না হয় নিজেই দিয়ে আসবো। সখী সেই যে লজ্জায় মাথা নুইয়েছে আর তোলেনি, দৃষ্টি নত রেখেই বলল, মাহমুদ স্যার। মাহমুদ নামটা শুনেই রিপন এক ঝটকায় নিজের হাত থেকে সখীর হাত ফেলে দিল। রিপনের বুঝতে বাকি নেই ঘটনা কি ঘটেছে। মুহূর্তেই রিপনের মেজাজ খিচড়ে গেল। এইদিকে সখী বিস্ময় হতবাক, একটু আগেই তো সব ঠিক ছিল, এখন হুট করেই কি হয়ে গেল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই রিপন এক রাম ধমক দিয়ে বসলো। গাধা নাকি তুমি? মাহমুদের কথায় তুমি আমাকে এখানে ডেকেছো? এই মেয়ে, এই মাথায় কি আছে গোবর? আমার তো মনে হয় তাও নেই। তা থাকলেও সার থেকে ভালো কিছু হতো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।